আসসালামু আলাইকুম। কোন সময় ভোর ৫টা ৪০ মিনিট। আজকে আমরা যাত্রা শুরু করতে যাচ্ছি মিরপুর ১৪ নম্বর সংলগ্ন চুফেত বাস স্ট্যান্ড থেকে। এখান থেকে আপনারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বাসের টিকিট পেয়ে যাবেন। আজকে আমাদের যাত্রা সঙ্গী হিসেবে রয়েছে সেবা গ্রিন লাইন। এই বাসটির রুট হলো গাজীপুর, বরিশাল, কুয়াকাটা এবং এই বাসটি জাপান চেসিসের একটি বাস হিনো ওয়ানজে একে সার্ভিস। এই বাস রুট সম্পর্কে একটু বলে নিই। এই বাসটি প্রধানত সুনামের সহিত সার্ভিস দিয়ে যাচ্ছে খুলনা, গোপালগঞ্জ। ওদিক দিয়ে তাদের অনেক ভালো সুনাম রয়েছে। সেই সুনাম ধরে রাখার জন্য তারা এখন নতুন করে ঢাকা, বরিশাল, কুয়াকাটা রুটেও সার্ভিস শুরু করেছে। তাই নতুন একটি এক্সপিরিয়েন্স নিতে আমরা আজকে যাত্রা করতেছি সেবা গ্রিন লাইন পরিবহনে। বলে রাখা ভালো, আমাদের আজকে টিকিট মূল্য পড়েছে পার সিট ৫৫০ টাকা। আপনারা যদি সায়দাবাদ থেকে যেতে চান তাহলে প্রাইস পড়বে ৫০০ টাকা। আমাদের একটু ইন্টেরিয়রটা দেখাই। সুন্দর একটি ইন্টেরিয়র এবং সিটগুলো মোটামুটি কমফোর্টেবল। অবশেষে আমাদের বাসটি প্রথম স্টপেজ চুফেত বাস স্ট্যান্ড থেকে ছেড়ে দিয়েছে। এখানে কিন্তু সারি সারি বাস রয়েছে বিভিন্ন রুটের। এখান থেকে আপনি বরিশাল, চট্টগ্রাম, সিলেট, খুলনা, গোপালগঞ্জ এই রুটগুলোর বাস পেয়ে যাবেন। আমরা এখন মিরপুর ১৪ নম্বর গোল চত্বরে রয়েছি। এখান থেকে আমরা বামে মোড় নিয়ে মিরপুর ১০-এর দিকে যাব। আজকের দিনটি যেহেতু শুক্রবার, মোটামুটি রাস্তা ফাঁকা বলাই চলে এবং ভোরের সময় রাস্তাঘাট মোটামুটি ফাঁকা। আমাদের বাসটি এখন রায়নখোলা কাউন্টারের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে। আমাদের ঠিক সামনে রয়েছে হাবিবা পরিবহন নামে একটি বাস। এই বাসটিও ঢাকা বরিশাল রুটে নিয়মিত সার্ভিস দিয়ে যাচ্ছে। লাবিবার পিছন ধরে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি রায়নখোলা কাউন্টারের দিকে। এখানে আমাদের বাসটি ৫ মিনিটের একটি ব্রেক দিবে উঠানোর জন্য। যাত্রী নেওয়া শেষে আমাদের বাসটি আবারও চলা শুরু করলো এর পরবর্তী স্টপেজে। ভোর কিন্তু বেশি না হলেও এখানে কিন্তু লোকাল বাসের আনাগোনা কিন্তু শুরু হয়ে গিয়েছে।
আমাদের সামনেই আমরা একটি খুব দক্ষিণবঙ্গের পরিচিত একটি ব্যানার পুরো পরিবহনকে দেখতে পাই। মূলত রানখোলা থেকে বরিশালে সার্ভিস দিয়ে যাচ্ছে। ভোরটা খুবই সুন্দর আজকের, কারণ দেখুন সূর্যটা খুবই লাল, দেখতে খুবই চমৎকার লাগছে। লাল একটি আভা তৈরি হয়েছে সূর্য থেকে। আমরা সাকুরার পেছন থেকে ছুটতে থাকি। সময় আমরা সাকুরাকে অতিক্রম করে আগে যাওয়ার চেষ্টা করি, কিন্তু হঠাৎ সামনে লোকাল বাসটি জায়গায় ব্রেক করার কারণে পুরো পরিবহন আবার বেরিয়ে যায়। আমাদের বাসটি এখন হিল ফ্লাইওভারের কাছে রয়েছে। নিচ দিয়ে যে সোজা রাস্তাতে চলে গিয়েছে, এটা মূলত এয়ারপোর্ট আবদুল্লাপুরের দিকে চলে গিয়েছে এবং আমরা ফ্লাইওভার দিয়ে ডান দিকে যাব এবং সেখান থেকে আমরা আড্ডা, রামপুরা, মালিবাগের দিকে চলে যাব। বর্তমানে আমরা হানিফ ফ্লাইওভারে রয়েছি। সমস্ত কাউন্টারে যাত্রী নিয়ে অবশেষে আমরা পোস্তগোলা ব্রিজ অতিক্রম করছি। ফাইনালি আমরা ঢাকার যানজট থেকে খোলা পরিবেশে বের হতে পেরেছি এবং আমরা মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে প্রবেশ করেছি। লিমিটেড গতিতে আমাদের বাসটি এগিয়ে যাচ্ছে। আমাদের সামনেই রয়েছে হানিফ এন্টারপ্রাইজের টু বরিশাল রুটের একটি হানিফ পরিবহনের বাস। এই বাসটিও তারা শেষ লটে বাস যে নামিয়েছে তার মধ্যে একটি, এবং এই চেসিসগুলো জাপানি, তবে ফুসো। জেনে রাখা ভালো, মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে নির্ধারিত গতিসীমা 3 কিলোমিটার। সময় আমরা হানিফ এন্টারপ্রাইজের এই বাসটিকে অতিক্রম করে এগিয়ে যেতে থাকি। সামনে একটি ছোট এবেটকা জায়গায় ব্রেক করার কারণে আমাদেরও ব্রেক করতে হয়েছে। আসলে এটা খুবই বিপজ্জনক, কারণ রানিং হাইওয়েতে পিছনে অনেক গাড়ি থাকে, সেটার গতিসীমা নির্ধারণ করে আপনাকে ব্রেক করতে হবে। তো যাই হোক, আমরা আমাদের আজকের প্রথম রাজা অতিক্রম করে আবার এগিয়ে যাচ্ছি। আপনারা জানেন যে পদ্মা সেতু চালু হওয়ার পরে এই মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে প্রচুর পরিমাণে বাসের সমাগম হয়েছে।
বলা যায় ঢাকা চট্টগ্রাম রুটে যে পরিমাণ বাস চলাচল করে, পরেই হচ্ছে অবস্থান ঢাকা টু বরিশাল রুটে রুট। এখানে একটি মোটরসাইকেল একদম মাঝখান দিয়ে চালাচ্ছিল, যেটা আমার কাছে খুবই বিপজ্জনক মনে হয়েছে, কারণ খুবই স্লো চলতেছিল, কিন্তু পিছনে অনেক রানিং গাড়ি থাকতে পারে, সেটা তারা খেয়ালই করে না। এর কারণে কিন্তু দুর্ঘটনা হয়ে থাকে এবং দোষ পড়ে বাসের উপরে। সবসময় কিন্তু বাসেরও দোষ থাকে না, দোষ কিন্তু সবসময় বাইকেরও হয়ে থাকে। তাদের একটি পাশ দিয়ে নির্ধারিত লেনে ড্রাইভ করা উচিত আমি মনে করি। তারপর আরেকটি সমস্যা, রানিং হাইওয়েতে এরকম রাস্তার উপর বাস দাঁড়িয়ে যাত্রী তোলা, এটাও একটি চলাচলে বাধা সৃষ্টি করে থাকে। আমরা এখন শ্রীনগর অতিক্রম করলাম। শুক্রবার হলেও গাড়ির চাপ মোটামুটি ভালোই ছিল। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর মাইক্রো প্রাইভেট কারের চাপ রয়েছে এবং তারা দুই পাশ ধরেই চালাচ্ছে এবং খুবই স্লোলি, যে কারণে আমাদের ড্রাইভারদের মাঝে মাঝেই ব্রেক দিয়ে চালাতে হচ্ছিল, হর্ন দিতে হচ্ছিল। ফাইনালি আমরা পদ্মা সেতু টোল প্লাজায় এসেছি। আমাদের ড্রাইভারটি নির্ধারিত টোল প্লাজা 2000 টাকা দিয়ে টোল কার্যক্রম শেষ করে আবারও এগিয়ে যাচ্ছে পদ্মা সেতুর দিকে। আসলে আমরা যারা ঢাকা থেকে বরিশাল রুটে যাতায়াত করি বা দক্ষিণবঙ্গে যারা আমরা যাতায়াত করি, তাদের জন্য এই পদ্মা সেতুটা খুবই গুরুত্বপূর্ণ। যারা আমরা আগে চলাচল করতাম, হয় আরিচা দিয়ে ফেরি পারাপার করতাম, না হলে লঞ্চ দিয়ে মাওয়া দিয়ে লঞ্চের মাধ্যমে পার হতাম, যেটা খুবই বিপজ্জনক ছিল এবং সময় সাপেক্ষ ছিল। তো এখন ব্রিজ হয়ে যাওয়ার কারণে আমরা থেকে 7 মিনিটের মধ্যেই পদ্মা নদীটি পাড়ি দিতে পারছে এবং আমাদের সময়ও বেঁচে যাচ্ছে এবং বিপদও অনেকটা কমে গিয়েছে। তাই এটা আমি বলবো যে বাংলাদেশের সফল প্রকল্পের ভিতরে এটি অন্যতম। এতদিন আমরা নিচ থেকে পদ্মার পানি দেখেছি এবং আজকে আমরা উপর থেকে দেখছি, খুবই ভালো লাগছে। আমাদের ওস্তাদ খুবই রিল্যাক্স মুডে চালাচ্ছে আজকে। আর পদ্মা নদীতে দেখেন মাঝখানে মাঝখানে কিন্তু চর পড়ে গেছে, কারণ সামনে শীতকাল আসছে, এমনিও পানি একটু কমে যায়। ঠিক আমাদের সামনে রয়েছে গোল্ডেন লাইন বাসটি, মূলত ফরিদপুর জেলা কেন্দ্রিক একটি বাস। বলতে গেলে ফরিদপুরের যে ভালো সার্ভিস রয়েছে এটাই তাদের
একমাত্র সার্ভিস। ঢাকা থেকে ফরিদপুর যেতে হলে আপনারা নিঃসন্দেহে গোল্ডেন লাইন পরিবহন বেছে নিতে পারেন। আর আপনারা যে বাম সাইডে একটি লেন দেখতে পাচ্ছেন, এটা হলো মূলত মোটরসাইকেলের জন্য নির্ধারণ করা হয়েছে এবং তাদের গতিসীমা বেঁধে দেওয়া হয়েছে 60 কিলোমিটার। সেতুর পাশাপাশি এখানে কিন্তু রেল লাইনও চালু করা হয়েছে, কারণ আপনারা জানেন নতুন করে ঢাকা থেকে দক্ষিণবঙ্গে কিন্তু রেল লাইন চালু হয়েছে। পদ্মা সেতু থেকে নেমে যাচ্ছি। এখানে ঢাকা সেনানিবাস ক্যাম্প তৈরি করা হয়েছে। তবে একটা জিনিস আপনারা খেয়াল করবেন, ঢাকা থেকে মানে ঢাকার সাইডে আপনার যে এক্সপ্রেসওয়ের চারপাশে যে পরিবেশটা আপনারা পাবেন, গাছপালা সেরকম নেই, বিভিন্ন প্রজেক্ট, বিভিন্ন বিল্ডিং, বিভিন্ন প্রকল্প। আর এপার এসে যা দেখবেন তা পুরোটাই উল্টো, কারণ এই দুই পাশে আপনারা দেখতে পাবেন সবুজ সমারোহ, সবুজ গাছপালা আপনার মধ্যে অন্যরকম একটি অনুভূতি সৃষ্টি করবে। আপনার এখানে যে একটি প্রকৃতির ছোঁয়া, সেটা আপনি এপার আসলেই পাবেন, ওপার কিন্তু পাবেন না। ঠিক আমাদের সামনে রয়েছে একটি সোহাগ এন্টারপ্রাইজের স্ক্যানিয়া লাক্সারি একটি বাস। তারা মূলত ঢাকা খুলনা রুটে সার্ভিস দিয়ে থাকে। আমরা সোহাগের এই স্ক্যানিয়া বাসটিকে অতিক্রম করে এগিয়ে যেতে থাকি। সামনে বিআরটিসি বাসের একটু গতি কম থাকায় সোহাগের স্ক্যানিয়া বাসটি আবারও আমাদের থেকে এগিয়ে চলে যায়। বলে রাখা ভালো, সোহাগ ইলাইটের যে স্ক্যানিয়া বাসটি তাদের গতিসীমা কিন্তু লিমিটেড করা এবং আমাদের বাসেরও গতিসীমা কিন্তু লিমিটেড করা। যদিও আমাদের সেবা গ্রিন লাইন বাসটির আগে আনলক করা ছিল, তবে ইদানিং দুর্ঘটনা রোধের জন্য এবং যাত্রীদের সুরক্ষার জন্য নিশ্চিত করার জন্য তারা কিন্তু গতি নির্ধারণ করে দিয়েছে, তার উপরে কিন্তু ড্রাইভাররা চাইলেই তুলতে পারে না। আমি এটা ভালো উদ্যোগ বলে মনে করি। এক্সপ্রেসওয়েতে আপনাকে একটি নির্ধারিত গতিতে এগিয়ে যেতে হবে, এমন যেন না হয় যে লোকাল বাস, ট্রাক এগুলো আপনাকে ওভারটেক করে চলে যায়। ভবিষ্যতের মাওয়া এক্সপ্রেস হাইওয়েটি N1-এর মতো হবে না, তা কিন্তু অনেকটাই বলা যায়। N1-এ এখন যেরকম গাড়ির চাপ, অনেকটাই গাছপালা পরিপূর্ণ, সেরকমটাই একসময় আমি মনে করি এখানেও হয়ে যাবে। তো আমরা দ্বিতীয়বারের মতো সোহাগের এই বাসটিকে অতিক্রম করে এগিয়ে যাচ্ছি এবং সোহাগের ড্রাইভারের সাথে আমাদের হেল্পারেরও কিছু মতবিনিময় হয়ে থাকে। আমরা হামদান এক্সপ্রেসের একটি বাসকে অতিক্রম করে এগিয়ে যাচ্ছি।
এখন আমরা রয়েছি চর নামক একটি স্থানে। দেখতে দেখতে সামনে আমাদের আরো একটি গোল্ডেন লাইন পরিবহনের দেখা মিলে। যতটা শুনেছি তারা ৮০তে লক, এর জন্য তারা দেখলেই পিছে পড়ে যায়। আমাদের বাসটি ভাঙ্গা দিকে ছুটে চলেছে এবং আপনার ডান পাশের চিত্রটি একটু দেখুন, বড় দিঘির মতো দেখতে পাবেন, যা খুবই সৌন্দর্য প্রকাশ করতেছে। আমরা এখন পুলিয়া বাজার নামক স্থানে রয়েছি। এখানে দেখুন বাম সাইডে একটি বাস ব্রেক করা, কিন্তু খুবই বিপজ্জনক, কারণ এটি রানিং হাইওয়ে। এখানে প্রতিটি গাড়ির গতি থাকে ১০০, ৯০, ৮০ এরকম থাকে। সেখানে যদি একটি রানিং বাস দাঁড়ানো থাকে সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় এই রানিং গাড়িগুলো তাদের চালাতে খুবই অসুবিধা হয়। এখানে আমরা আরেকটি প্রবীণ অপারেটর টুঙ্গিপাড়া এক্সপ্রেসে দেখা মিলে। তারা খুব সুনামের সাথে ঢাকা খুলনা রুটে সার্ভিস দিয়ে যাচ্ছে। যারা ঢাকা থেকে যদি খুলনা যেতে চান, তাহলে আপনাদের অন্যতম পছন্দ হতে পারে এই করিম মোটরস গ্রুপের বাস টুঙ্গিপাড়া এক্সপ্রেস। আমাদের সামনে রয়েছে বনফুল পরিবহন নামে একটি বাস। এই বাসটি তারাই চিনবে যারা মাওয়া দিয়ে পারাপার যাতায়াত করেছে। অনেক স্লো গাড়ি থাকার কারণে আমরা কিন্তু বনফুলের গাড়িটিকে অতিক্রম করতে পারছিলাম না। আমরা এখন মালিগ্রাম অতিক্রম করছি। ফাইনালি আমরা রাস্তা ফাঁকা পেয়ে বনফুলের এই গাড়িটিকে অতিক্রম করে যেতে পেরেছি। তো আজকে আমাদের শেষ টোল প্লাজা ভাঙ্গা টোল প্লাজায় এসেছি। আমাদের আজকের যে বাসের স্টাফগুলো রয়েছে তারা খুবই আন্তরিক ছিল। ড্রাইভার বলেন, সুপারভাইজার, হেল্পার সবাই খুবই আন্তরিক ছিল। তাদেরকে একটু আমি দেখিয়ে দিচ্ছি। ওস্তাদ খুবই কুল ছিল, খুবই নিশ্চুপ, তবে তার ড্রাইভিং স্কিল ছিল খুবই সুন্দর। তো আমরা বাম দিকে চলে যাচ্ছি, কারণ বাম দিকের রাস্তাটি চলে গিয়েছে বরিশালের দিকে এবং সোজা যে রাস্তাটি গিয়েছে এটা খুলনা গোপালগঞ্জের দিকে, ফরিদপুরের দিকে চলে গিয়েছে। আমরা এখন রাস্তা ছেড়ে সিঙ্গেল রোডে প্রবেশ করতেছি। তো এত সময় আমরা যতটা ফ্রিলি স্মুথলি ড্রাইভিং করে চলতে পেরেছি,
আমরা কিন্তু এখন আর পারবো না, কারণ আমাদের এখন ব্যস্ত সময় যাবে। এখানে মন চাইলেই কিন্তু হঠাৎ করে রাস্তা ঘুরিয়ে ফেলে। এখানে আমরা রেল গেট এখানে রয়েছি, এখানে এই লাইনটাই মূলত ঢাকা থেকে খুলনা যে সংযোগ সেটার রেল লাইন। আর এখানে ফটোশ্যুট করা হচ্ছে জয় বাংলা জিআর, বুঝতে পারছি না, তবে তারা ফটোশ্যুট করতেছে। ফাইনালি আমরা যে সিঙ্গেল রোড সেই রোডে প্রবেশ করেছি, এবং যেটা হওয়ার কথা সেটাই হচ্ছে। খুবই স্লোলি চালাতে হচ্ছে, কারণ এখানে গাড়ির চাপ প্রচুর থাকে এবং খুবই দেখে শুনে এখানে চলাচল করতে হয়। আমি মনে করি এই রাস্তাটি দ্রুত সংস্কার করা উচিত এবং এখানে 4 থেকে 6 লেনের একটি রাস্তা বানানো উচিত। দুপাশে আপনারা ফাঁকা দেখতে পাচ্ছেন, আসলে এরকম ছিল না। দুপাশে কিন্তু বড় বড় গাছ ছিল, সেগুলো কেটে ফেলা হয়েছিল নতুন করে রাস্তা তৈরি করার জন্য। তবে সেটা এখন থেমে গিয়েছে এবং আশা করি দ্রুত এটি আবার চালু হবে। আমরা এখন দিকনগর নামে জায়গায় রয়েছি। তো আমরা এখন ছাগলছিড়া নামক একটি জায়গা অতিক্রম করতেছি। তবে এই জায়গাটি খুবই সুন্দর, কাছে এই জায়গাটি খুবই ভালো লাগে। আমি সময় পেলে এই জায়গাটা ঘুরতে পছন্দ করি। আপনি দক্ষিণবঙ্গে এলে একটি জিনিস দেখতে পারবেন, দুই পাশে জমি, ফসল ভরা ক্ষেত, চারপাশে সারি সারি গাছ এবং সুন্দর রাস্তা। এগুলো আপনার দেখলে মন জুড়িয়ে যাবে। আর আমাদের ডান পাশে রয়েছে পাওয়ার হাউস নামক একটি জায়গা। তো আমাদের বাসের হোটেল বিরতি দেওয়ার সময় হয়ে গিয়েছে। আমরা ফাইনালি হোটেল বিরতিতে চলে এসেছি হোটেল জমজম নামক একটি রেস্টুরেন্টে। এখানে আপনারা অনেক বাস দেখতে পাবেন যারা কিনা এখানে হোটেল বিরতি দিয়ে থাকে। আর এখানে আপনারা রেস্টুরেন্টে খাওয়ার সময় অবশ্যই সবকিছু দরদাম করে নেবেন। আর যদি আপনারা পেট ভরা থাকে তাহলে আমার মতো একটি কফি নিয়েও আপনারা সময়টি পাস করতে পারেন। এখানে একটি ভালো দিক দেখলাম, যেটা হলো আপনার লোক মাইক নিয়ে সে যখন যে বাসটি ছেড়ে যাচ্ছে তখন সেই বাসটির নাম ধরে তাই সে বলতেছে যে বাসটি ছেড়ে যাচ্ছে, আপনারা দ্রুত গাড়িতে উঠে পড়ুন। এতে হয় কি, অনেক মানুষ যারা বুঝে না তাদের জন্য সুবিধা হয় বাসে উঠতে। ফাইনালি 20 মিনিট হোটেল বিরতি শেষে আমাদের বাসটি আবারও বরিশালের উদ্দেশ্যে চলেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে রাস্তার কাজ চলতেছে, মানে একটু বড় করার জন্য কার্যক্রম। বলাই যায় সামনে উত্তরবঙ্গের মতো অবস্থা হবে দক্ষিণবঙ্গে, সেটা বলাই যায়। এখন বিরাট নামক একটি জায়গায় রয়েছি। আমাদের সামনেই রয়েছে বরিশালের বিআরটিসি বাস কুয়াকাটা বরিশাল ঢাকা গুলিস্তান। টিকিটহাট অতিক্রম করে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। আমাদের সামনেই রয়েছে 3 লাইনের একটি এসি বাস। তো এখানে খুবই স্লো চলতে হয়, কারণ আপনার এখানে প্রচুর পরিমাণ 3 হুইলার চলাচল করে। সেগুলোকে অতিক্রম করিয়ে আপনার যেতে যেতে অনেকটা টাইম লেগে যায়। জায়গায় একদম অনেক স্লো হয়ে গিয়েছে আমাদের বাস।
সেবা গ্রিন লাইন সম্পর্কে আমি যতটুকু বলবো যে তারা মূলত বরিশাল রুটে নতুন সার্ভিস দিতে এসেছে, তো তাদেরকে সাপোর্ট করবেন। আমার অনেক ইচ্ছা ছিল যে আমি সেবা গ্রিন লাইনে উঠবো, সেটা ঢাকা খুলনা রুটে হওয়ার তখন আমি উঠতে পারিনি, কারণ আমার বাসা হলো বরিশাল রুটের দিকে। তো তারা যখন বরিশালে ঢুকেছে তখন বিষয়টা আমার জন্য সহজ হয়ে গিয়েছিল। তাদের বাসে আমি টিকিট করেছিলাম এবং কিছু জিনিস আমার ভালো লেগেছে, যে প্রথমত তাদের সার্ভিসটা খুবই ভালো। তারা কোনো যে বাড়তি যাত্রী সেটা কিন্তু তাদের উঠানো হয়নি, এই জিনিসটা খুবই ভালো লেগেছে। প্লাস অনেকে বনেটে বসতে ছিল, কিন্তু তাদেরকে সিটে দেওয়া হয়েছে কারণ সিট খালি ছিল, এবং পিছনে কিছু সিট খালি থাকলেও কিন্তু তারা বাড়তি যাত্রী নেয়নি, এবং ভাড়াটাও আমি মনে করি আয়ত্তের ভিতরে ছিল। এবং নেক্সট তাদের যে বাসের চেসিসগুলো, এগুলো কিন্তু যে চেসিসের বাস, যেগুলো মানুষ খুব পছন্দ করে, আরামদায়ক যে চেসিস সেগুলো। তাদের গতিসীমাও ঠিক আছে। আমি মনে করবো আপনারা একবার হলেও যাতায়াত করে দেখেন, ভালো লাগলে অবশ্যই আপনারা তাদেরকে সাপোর্ট দিবেন। এখানে গ্রিন লাইন পরিবহনে ইন্ডিকেটর নষ্ট না ভালো আমি বুঝতেছি না, কারণ সে সব সময় আপনার বাম দিকে ইন্ডিকেটরতে দিয়ে রাখছে, কিন্তু সে কিন্তু ডানেও যাচ্ছিল, তো সেই সময় কিন্তু সে ইন্ডিকেটর চেঞ্জ করে না। মানে কি বলবো, এরকম একটি হাইওয়েতে এখানে কিন্তু খুবই ব্যস্ত, দুপাশে গাড়ি চলাচল করতেছে, আর সেখানে ইন্ডিকেটরের কাজটা যদি ঠিকঠাক না হয় তাহলে পিছনে যে গাড়িগুলো রয়েছে তাদের কিন্তু দিক নির্দেশনা করতে খুবই কঠিন হয়ে পড়ে। আমরা ফাইনালি রাজুর বাস স্ট্যান্ড নামক একটি জায়গায় চলে এসেছি। থ্রি হুইলার বন্ধের যে দাবি তোলা হয়েছিল সেটি কিন্তু আবারও হয়ে গিয়েছে। এটা কিন্তু আসলে আবার চালু করা উচিত, যে উঠতে পারবে না মেইন মহাসড়কে। এতে কিন্তু বড় গাড়ির যেমন অসুবিধা এবং ছোট গাড়ি আরও বেশি অসুবিধা, কারণ অ্যাক্সিডেন্ট হলে কিন্তু থ্রি হুইলারে ক্ষতি হয় বেশি, এবং যারা যাত্রী তারা কিন্তু বলির পাঠা হয়ে যায়। এই জিনিসগুলো কিন্তু আসলে সংস্কার করা উচিত আমি বলে মনে করি। তো আমি আর যাত্রা বড় করতে পারছি না, কারণ আমার বাসা রাজের এদিকেই, তা আমি এদিকেই নেমে যাব। বরিশাল পর্যন্ত যাওয়া হচ্ছে না আমার। পরিশেষে বলবো, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন, এবং পরবর্তী আপনারা কোন বাসে করে আপনার ট্রাভেল ব্লগটি পেতে চান সেটাও কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন এবং দোয়া করবেন আমার জন্য, এবং আমিও আপনাদের জন্য দোয়া করি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।